নমস্কার। সম্পূর্ণ উদ্দেশ্যহীনভাবে একেবারে গায়ের জ্বালা মেটানোর জন্য একটা যুদ্ধ শুরু করলে যে পরিস্থিতি হয়, আমেরিকা এবং ইসরায়েল এবার সেটা একটু একটু করে বুঝতে পারছে, কিংবা তারা বুঝেও না বোঝার ভান করলেও আমেরিকার ভিতরে এবং গোটা বিশ্ব জুড়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে এই রকম একটা উদ্দেশ্যহীন যুদ্ধ, যে যুদ্ধে প্রবেশ আছে কিন্তু প্রস্থানের কোনো দিক নির্দেশ নেই, এমনটি তারা এর আগে অতীতে কখনো দেখেননি। এবং আজকে এই ইরান যুদ্ধের দ্বাদশ দিন অতিক্রান্ত হওয়ার পর দেখা যাচ্ছে এবার ইরান শর্ত আরোপ করছে যে যুদ্ধবিরতি যদি করতে হয় তাহলে তাদের শর্তে করতে হবে। এখন সেগুলো কি, তার আগে বলি, তার বাবার শূন্যস্থানে অভিষেক হওয়ার পর এই প্রথম জুনিয়র খামেনি আজকে একটা বিবৃতি দিয়েছেন, যেটা তেহরান টেলিভিশনে সংবাদ পাঠক পাঠ করে শুনিয়েছেন গোটা বিশ্বকে। সেখানে তিনি কি বলেছেন, সেখানে প্রধানত তিনি তিনটে কথা বলেছেন। এক, দেশবাসীকে আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধ থাকার। দুই, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন হরমুজ প্রণালীকে তারা বন্ধ রাখবেন এবং এটা হচ্ছে আমেরিকা, ইসরায়েল সহ বিশ্বের উপরে চাপ সৃষ্টি করার তাদের একমাত্র কৌশল। এবং তৃতীয় দাবি আরও সাংঘাতিক, সেটা হলো এই যে গোটা পশ্চিম এশিয়া জুড়ে আমেরিকা যে বিভিন্ন দেশে তাদের এই সামরিক ঘাঁটি তৈরি করে রেখেছে সেগুলো সব বন্ধ করে দিতে হবে, অন্যথায় প্রত্যেকটা ঘাঁটির উপর ইরান আক্রমণ চালিয়েই যাবে। দেখুন, ইতিমধ্যেই আমেরিকা এই যুদ্ধের ফলে পশ্চিম এশিয়ায় তাদের ঘাঁটিতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি সামলেছে বা সামলে চলেছে তার পূর্ণাঙ্গ বিবরণ কিন্তু মিডিয়ার সামনে আসেনি। শুধু এইটুকু জানা গেছে, পরশু দিনের খবর 140 জন মার্কিন ফৌজ আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের আঘাত তেমন গুরুতর ছিল না, বাকিদের আঘাত কেমন কেউ জানে না। 7 জন মার্কিন ফৌজি অকারণে এই যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছেন। ফলত আমেরিকার ভিতর থেকে একটা চাপ সৃষ্টি হচ্ছে ট্রাম্পের উপর। যত দিন যাবে এই চাপ তত বাড়তেই থাকবে। গতকাল আপনাদের আমি বলেছিলাম যে ইরানের একমাত্র স্ট্র্যাটেজি হচ্ছে এই যুদ্ধকে যতটা পারা যায় দীর্ঘায়িত করা। আর বোকা ট্রাম্প এবং অতি চালাক নেতানিয়াহু মনে করেছিলেন যে আকাশপথ থেকে বোমা বর্ষণ করেই একই সঙ্গে অনেকগুলো পাখি মারা যাবে। খামেনিকে তো মেরেই ফেলেছেন, তার সঙ্গে তার কতজনকে মেরেছেন তার হিসেবে আজ পর্যন্ত আমরা পাইনি। তারা আশা করেছিলেন এই একটা স্ট্রোকে গোটা শাসন ব্যবস্থা ভেঙে পড়বে, মানুষ বিদ্রোহ করবে, তারা ক্ষমতা নেবে। ইরানে ওই যে 1979 সালে ইসলামিক রেভলিউশন হয়েছিল, এবার তার পাল্টা রেভলিউশন শুরু হবে। আর আমেরিকা ইরানের তেল ইত্যাদির উপরে নিরঙ্কুশ নিয়ন্ত্রণ স্থাপন করার চেষ্টা করবে, ঠিক যেভাবে ভেনেজুয়েলাতে করেছে। বোঝাই যাচ্ছে যে ইরানের আসল শক্তি কোথায়, কিভাবে ইরান গত 20 বছর ধরে নিজেদের প্রস্তুত করেছে, কিভাবে তাদের সামরিক শক্তির একটা বড় অংশ মাটির তলায় চলে গিয়েছে, কিংবা স্ট্র্যাটেজিক্যালি স্ট্রেট অফ হরমুজ ইরানের নিয়ন্ত্রণে থাকার অর্থটা কি, এইসব কোনো কিছুই ট্রাম্প ক্যালকুলেশনের মধ্যে আনেননি। তিনি মনে করেছেন কয়েকটা স্টিলথ বোম্বার পাঠিয়ে দিলে আর নেতানিয়াহুকে সংগত করতে অনুরোধ করলেই
কেল্লা ফতে হয়ে যাবে। পরিণতি কি হয়েছে তা আমরা ইতিমধ্যেই দেখেছি। এখন প্রশ্ন উঠতেই পারে যে যেহেতু মোস্তফা নিজে এই বিবৃতিটি টেলিভিশনে এসে বা তার জায়গা থেকে কোনো এক গোপন আস্তানা থেকে নিজে পড়ে শোনাননি, অতএব তার সম্পর্কে যে গুজব বাজারে রটেছে যে তিনি গুরুতরভাবে অসুস্থ, কেউ কেউ বলছেন তিনি মৃত, সেই গুজবের নিরসন কিন্তু এর ফলে হচ্ছে না। যদি তিনি প্রকাশ্যে এসে এই কাজটা করতেন তাহলে হয়তো সেই গুজব একেবারেই সীমিত নয়, থেমে যেত। আবার উল্টো দিক থেকে এটাও বিচার্য যে নেতানিয়াহু ইতিমধ্যেই বলে বসে আছেন যে খামেনির জায়গায় যে লোকই আসুক না কেন তাকেই তারা মারবেন। এই পরিস্থিতিতে হয়তো মোস্তফা কোনো রকম ঝুঁকি নিতে চাননি। তিনি চেয়েছেন তার নামের একটা বিবৃতি তেহরান টেলিভিশনে শোনানো হোক, সেটাই আপাতত যথেষ্ট। এই দুয়ের মধ্যে সত্যটা কোথায় বা সত্যটা কি সেটা জানার জায়গায় আমরা নেই। কিন্তু একই সঙ্গে একথা সত্যি যে আজকে এই যুদ্ধে দেখছি ইরানই ইজ কলিং দ্য শটস। একদিকে যেমন মোস্তফা বলেছেন যে ভাই যদি বাঁচতে চাও সামরিক ঘাঁটিগুলো বন্ধ করে দাও, নইলে আমরা আক্রমণ করতেই থাকব। এবং এর ফলে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এখন কি অবস্থা হয়েছে তা আমরা বুঝতেই পারছি। গতকালই দুবাই এয়ারপোর্টের কাছে একটা বোমা বিস্ফোরণ হয়েছে। তার চেয়েও বড় কথা, সমস্ত যে তেল অর্থনীতি এবং গ্যাস অর্থনীতির উপরে পশ্চিম এশিয়ার এই রাজতন্ত্রগুলো বেঁচে আছে এবং করে কমে খাচ্ছে, বিলাস বাসনে দিন কাটাচ্ছে, সব কিছুই প্রায় স্তব্ধ হওয়ার মুখে। সুতরাং ইন টার্মস অফ ইম্প্যাক্ট, ইরানের ভিতর ইসরায়েল অথবা আমেরিকার বিমান হামলা যতটা না করতে পেরেছে, গোটা এলাকার উপর ইরান তার চাইতে বেশি প্রভাব বিস্তার করে ফেলেছে ইতিমধ্যেই। আর আজকে মোস্তফার আগে এই কি শর্তে ইরান যুদ্ধ বন্ধ করতে রাজি আছে তা নিয়ে আফগানিস্তানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান 3টে শর্ত দিয়েছেন আমেরিকার সামনে। এবং 3টে শর্ত কি কি? যে তিনি বলেছেন যে পশ্চিম এশিয়ায় শান্তি স্থাপন করতে ইরান প্রস্তুত, কিন্তু যুদ্ধ শেষ করার জন্য 3টি মৌলিক শর্ত পূরণ করতে হবে। সেগুলো কি কি? 1 নম্বর, আন্তর্জাতিকভাবে ইরানের বৈধ অধিকারকে স্বীকার করতেই হবে। দ্বিতীয়ত, এই যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। আর 3, ভবিষ্যতে ইরানের উপর আর কোনো সামরিক আগ্রাসন হবে না এমন সুদৃঢ় আন্তর্জাতিক গ্যারান্টিও দিতে হবে। কল্পনা করুন তাহলে এই যুদ্ধে এ পর্যন্ত কে কাকে শর্ত দিচ্ছে। ট্রাম্প খুব বড় মুখ করে বলেছিলেন আনকন্ডিশনাল সারেন্ডার করতে হবে, তারপরে পাল্টে গিয়ে বলেছেন যে ইরানে আর যুদ্ধ করার মতো কিছু নেই, আমরা শীঘ্রই সরে আসব। আজকে এই ইরানের পাল্টা বিবৃতির ধাক্কায় তিনি বলেছেন এবার তিনি ফৌজকে আদেশ দেবেন যাতে গোটা বিদ্যুৎ ব্যবস্থাটা ইরানের অকেজো হয়ে যায়, এবং এমনভাবে অকেজো হয়ে যায় যাতে আগামী 25 বছরের মধ্যে ইরান তাদের বিদ্যুৎ ব্যবস্থাটাকে পুনর্গঠন করতে না পারে। কল্পনা করে দেখুন, ইলেকট্রিসিটি, ক্যান ইট বি এ মিলিটারি টার্গেট? কিন্তু ট্রাম্প গোটা ব্যাপারটাকে এমনভাবে সভ্যতা শালীনতার বাইরে নিয়ে যাচ্ছেন প্রতিটা দিন, এবং ভাবছেন এইভাবেই তিনি পার পেয়ে যাবেন। এটা হচ্ছে তারই একটা অবিশ্বাস্য রকম অশ্লীল একটা নজির। এখন
এই যে বলছে আন্তর্জাতিকভাবে ইরানের বৈধ অধিকার স্বীকার করতে হবে, এর মানে কি? এর মানে হচ্ছে যে ইরান ইজ এ সিগনেটারি অফ নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, যাকে এনপিটি বলে আন্তর্জাতিক মঞ্চে সবাই জানি। ভারত কিন্তু কোনোদিন নিউক্লিয়ার প্রলিফারেশন ট্রিটিতে সই করেনি, আর সই না করেও দুবার পরমাণু বোমা বিস্ফোরণ করে বিশ্বকে জানিয়ে দিয়েছে তারাও পরমাণু শক্তিধর। আর ইসরায়েল এতটাই বীরপুঙ্গব যে তারা নিজেদের কাছে পরমাণু অস্ত্র সম্ভার রেখে আজ পর্যন্ত সেই সত্যি কথাটা বিদেশে সবার কাছে কবুল করার কোনো মরাল সাহসটুকু পর্যন্ত দেখাতে পারেনি। তাই ইরান বলছে যে আমি যেহেতু এই এনপিটির একজন স্বাক্ষরকারী, অতএব আমাদের অধিকার আছে যে আমরা আমাদের খুশি মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারি। এখন তার ইউরেনিয়াম এনরিচমেন্টের অর্থই এই নয় যে আমরা পরমাণু বোমা বানাবো, কিন্তু আমাদের উপরে যে অসম্ভব চাপ সৃষ্টি করা হচ্ছে সেটা হচ্ছে আমরা ইউরেনিয়াম নিয়েই ডিল করতে পারবো না, এটা আমরা আর কিছুতেই মানব না। আচ্ছা, এই একই অবস্থান ইরান আজকে নিয়েছে, প্রথম নিয়েছে তা নয়। এই যুদ্ধ শুরু হওয়ার আগে এই যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে জেনেভাতে এই ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি নিয়ে যে আলোচনা আমেরিকার সঙ্গে চলছিল, তাতেও কিন্তু ইরান বারবার একই কথা বলেছে এবং একই অবস্থান নিয়েছে। তবে এবারই প্রথম ইরানের সর্বোচ্চ নেতৃত্বের স্তরে এটাকে যুদ্ধ শেষের শর্ত হিসেবে জুড়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হলো রেপারেশন, অর্থাৎ ক্ষতিপূরণ। ইরান বলছে যে এই যুদ্ধ তো আমরা করিনি, তোমরা করেছ। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির যা পরিমাণ সেটা প্রকাশ্যে আসেনি। যেটা জানা যাচ্ছে সেটা হলো তেহরান সহ ইরানের বহু প্রাদেশিক রাজধানী কার্যত কঙ্কালসার চেহারা নিয়ে নিয়েছে ইতিমধ্যে। অন্তত ৩৫ লক্ষ ইরানি এই লাগাতার বোমা বর্ষণের ফলে দেশের অভ্যন্তরেই এক জায়গা থেকে অন্য জায়গায় পরবাসী হতে বাধ্য হয়েছেন। ১৫০০ মানুষের মৃত্যু হয়েছে। তার চেয়েও বড় কথা, যেসব ঐতিহাসিক স্থাপত্যের জন্য পার্সিয়ান সাম্রাজ্যের ইরানের এতদিনের পরিচিতি, যে স্থাপত্য দেখার জন্য শান্তির সময় গোটা পৃথিবী ইরানে চলে যেত, সেগুলোর মধ্যে অনেকগুলো এমনভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে যে তাদের পুনর্নির্মাণ করা অত সহজ কাজ হবে না। অতএব জার্মানি যেমন প্রথম বিশ্বযুদ্ধের পরে রেপারেশন দাবি করেছিল, অনেকটা সেইভাবে ইরানও এখন বলছে আমাদের ক্ষতিপূরণ আগে দাও, তারপর আমরা ভেবে দেখব। আর তৃতীয় হচ্ছে ইন্টারন্যাশনাল গ্যারান্টি। ইন্টারন্যাশনাল গ্যারান্টিটা দেবে কে? দিতে পারে একমাত্র রাষ্ট্রপুঞ্জ, কিন্তু রাষ্ট্রপুঞ্জের একটা অফিস আছে নিউ ইয়র্কে এ পর্যন্ত, কিন্তু তাদের নখ দাঁত বলে কিছু অবশিষ্ট আছে কি? কেউ রাষ্ট্রপুঞ্জের দাঁত ধারে কি? বিশেষ করে উন্নত দেশগুলো। আজকের পৃথিবী মাইট ইজ রাইট এই নীতিতে চলে। কোনো আন্তর্জাতিক নীতি, কোনো রকম আন্তর্জাতিক যত প্রোটোকল, এইসব মেনে চলার বালাই ট্রাম্পের আমেরিকাও দেখায় না, ইসরায়েলের নেতানিয়াহু দেখায় না। অতএব আন্তর্জাতিক গ্যারান্টিটা দেবে কে, সেটা নিয়ে অবশ্যই একটা প্রশ্ন উঠতে পারে। তবে এই সব দাবি তো হচ্ছে, আসলে ইরানের যুদ্ধবিরতির শর্ত হিসেবে দেখা যতটা উচিত,
তার চেয়ে বেশি উচিত অ্যাজ বার্গেনিং চিপ হিসেবে দেখা উচিত। সুতরাং আজকে 13 দিনের মুখে ইরান কিন্তু প্রমাণ করে দিয়েছে যে তাদেরকে যতটা হীনবল ভাবা হয়েছিল, যেভাবে ভাবা হয়েছিল গাজার মতো তারা বিলীন হয়ে যাবে, সে কেস যে নয় সেটা তারা বুঝিয়ে দিয়েছে। আজকে মোস্তাফা বাইরেও বলেছেন যে হাউথিতে আমাদের যে মিত্রশক্তি আছে তারা এই যুদ্ধে যোগ দেওয়ার জন্য প্রস্তুত। ইরাকে যে শিয়া মিলিশিয়াগুলি আছে তারাও চায় এই ইসলামিক বিপ্লবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে। হেজবুল্লাহ তো ইতিমধ্যেই লেবানন থেকে যা করার তা করছে, এবং ডিসপ্রপোর্শনেট রেসপন্স দেখিয়ে ইসরায়েল কার্যত বেইরুট শহরটাকেই ধ্বংস করে দিল বলে। সুতরাং ইরান ওই যে সোকল ডেভেলপ অ্যাক্সিস তৈরি করেছিল বলে এত গালমন্দ খায়, তাদের সবকটাই যে একেবারে নিষ্ক্রিয় ভঙ্গুর পঙ্গু হয়ে গেছে একথা মনে করার কোনো কারণ নেই। যখন সর্বোচ্চ নেতা বলেন হাউথিরা প্রস্তুত, সিরিয়ার শিয়া মিলিশিয়ারা প্রস্তুত, তখন ইরান একটা সেকেন্ড এবং থার্ড ফ্রন্ট তারা রেডি করে রাখতে চাইছে। ইফ নেসেসারি তাহলে তারা যুদ্ধের স্প্রেডটাকে আরও বাড়িয়ে দেবে। সুতরাং খেলাটা অত সহজ নয়। ইতিমধ্যে রাশিয়াও কিন্তু এই পরিস্থিতি নিয়ে যথেষ্ট সক্রিয় হয়েছে। এখন 10 তারিখে ভ্লাদিমির পুতিন পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ক্রেমলিন জানিয়েছে যে পুতিন চান দ্রুত উত্তেজনা কমানো হোক এবং রাজনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাতের সমাধানের পক্ষে জোর দেওয়া হোক। পেজেশকিয়ান রাশিয়াকে ধন্যবাদ জানিয়েছেন, বিশেষ করে ইরানে এই পরিস্থিতিতে হিউম্যানিটেরিয়ান এইড পাঠানোর জন্য। এই যুদ্ধ শুরু হয় 28শে ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ আক্রমণ শুরু হয় এবং ইরানের সর্বোচ্চ নেতা ও আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে একেবারে বেকসুর হত্যা করে দেওয়া হয়। সেই ঘটনার পর থেকেই ইরান ঘোষণা করে বসে আছে যে তারা আর যাই করুক এই যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার সঙ্গে কোনো কথা বলবে না। আর ইরানের যে সংসদ, সেই সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন ইরানের বিশ্বাস যে পক্ষ আগ্রাসন চালিয়েছে তাকে শাস্তি পেতেই হবে, যাতে ভবিষ্যতে কেউ ইরানের উপর হামলা করার সাহস না পায়। তিনি বলেছেন ইসরায়েল বহু বছর ধরে একটি নির্দিষ্ট কৌশল অনুসরণ করে। সেটা কি না, তারা প্রথমে যুদ্ধ করে, তারপর আলোচনার টেবিলে বসে, তারপরে যুদ্ধবিরতিতে রাজি হয়, আবার কিছুদিন পরে নতুন করে যুদ্ধ শুরু করে দেয়। এই চক্র আর চলবে না। ওয়ান্স অ্যান্ড ফর অল ইরান এই চক্র ভাঙতে চায়। আর ডোনাল্ড ট্রাম্প, ফরফরি দাস এবং ক্রমশই কোণঠাসা হচ্ছেন আমেরিকার অন্দরে। তিনি বলেছেন যে ইচ্ছে করলে তিনি যে কোনো সময় যুদ্ধ শেষ করতে পারেন, কেননা ইরানে আর আক্রমণ করার মতো কোনো কিছুই নাকি বাকি নেই। আর বাকি নেই তো প্রতিদিন কাকভোর থেকে মধ্যরাত পর্যন্ত তাদের যুদ্ধ বিমানগুলো এত বোমা ফেলছে কেন? আর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে তারা ইসলামিক রেভলিউশনারি গার্ডের যে বিমান বাহিনীর সদর দপ্তর ও কমান্ড সেন্টার ছিল সেগুলোকে সব ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এবং আইআরজিসির যে একটা মিলিটারি একাডেমি আছে, ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়, তার কম্পাউন্ডেও
বোমা বর্ষণ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণ এবং উৎপাদন কেন্দ্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। এর জবাবে আইআরজিসি জানিয়েছে যে তারা গোটা অঞ্চলে যে হামলা চালিয়েছে তার ধাক্কা আগে ইসরায়েল আর আমেরিকা সামলে উঠুক। 5 ঘন্টা ধরে অবিরাম আক্রমণ চালানোর পরিকল্পনা করা হয়েছিল, যাতে শত্রুপক্ষের উপর ক্রমাগত চাপ বজায় থাকে। এই অভিযানে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারাও অংশ নিয়েছে বলে আইআরজিসি দাবি করেছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে উভয় পক্ষই যে যার অবস্থানে অনড়। ইরান বলছে যুদ্ধ বন্ধ করতে গেলে আমাদের অধিকার স্বীকার করতে হবে, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে তারা ইরানের সামরিক ক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাবে। এর অর্থ যুদ্ধ চলছে, চলবে। এর পরিণতি গোটা পশ্চিম এশিয়ার পক্ষে কতটা বিধ্বংসী হতে পারে এখনও আমরা তা সম্পূর্ণ মূল্যায়ন করে ওঠার জায়গায় আসতে পারিনি। ভালো থাকবেন। শুভরাত্রি। নমস্কার।